আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করি ভালো আছো। ক্লাস নিয়মিত করছো তো? হ্যাঁ, আশা রাখি অবশ্যই তোমরা নিয়মিত ক্লাসগুলি করছো। হ্যাঁ, আমাদের যেহেতু আমি গত ক্লাসে তোমাদের শর্ট সিলেবাসের আলোকেই তোমাদের ক্লাসগুলো আমি শুরু করেছি। শুধু আমি নয়, আমাদের প্রত্যেকটা টিচার, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজের টিচাররাই শর্ট সিলেবাসের উপরে সরকার গভর্নমেন্ট থেকে যেই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকেই এখন থেকে ক্লাসগুলি হবে, যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়। আর আমি আশা রাখি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই তোমরা ক্লাসগুলি নিয়মিত করছো। আর তোমাদেরকে আবারও বলছি, যদি যারা সিলেবাসটা পাওনি এখনও, তারা অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করো, কলেজে চলে আসো, এসে নিয়ে যাও এবং আমার সাথে যোগাযোগ করো। ম্যাডাম, যে কোনো রকমের তোমাদের সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই সাহায্য করব। ঠিক আছে? এখন আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে কি পড়েছিলাম মনে আছে? বৃষ্টি, অধ্যায়টার নাম কি মনে আছে? রাজনৈতিক, হ্যাঁ অবশ্যই, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের কি স্বাধীনতা লাভ। রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। তাহলে আমরা যেহেতু গত ক্লাসে পড়িয়েছিলাম কি, আমরা গত ক্লাস পড়েছিলাম যে নবাব স্যার সলিমুল্লাহর অবদান সহ পড়েছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, মানে স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার জন্য যতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? তাদের মধ্যে যারা যারা ভূমিকা পালন করেছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশের জন্য যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, দেশের জন্য যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ, তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আজকে আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাহলে আমরা চলো আজকে আমাদের মূল আলোচনা চলে যাই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার হচ্ছে জন্মসাল, মৃত্যুসাল, এবং তার অবদানসমূহ আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা চলে যাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথাতে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক অবিস্মরণীয় নাম। ভালো করে খেয়াল করো, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক অবিস্মরণীয় নাম। তার রাজনৈতিক মেধা, দক্ষতা আর দেশের মানুষের প্রতি ভালোবাসা, অপরিসীম ভালোবাসা, দরদের কারণেই তাকে কি জনসাধারণের কাছে তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। কারণ তার মেধা ছিলেন খুবই, তিনি দক্ষতা এবং দেশের মানুষের প্রতি তার ছিলেন অগাধ ভালোবাসা। এই কারণেই তাকে দেশবাসীরা তাকে কি দেশবন্ধু নামে উপাধি দেওয়া হয়েছিল এবং তাকে দেশবন্ধু নামে পরিচিতি ছিলেন। দেশদরদী এই নেতা রাজনীতি করতে গিয়ে ব্রিটিশদের রোশানালে পরে বহুবার জেল খাটেন। যখন তিনি রাজনীতিতে থাকেন, তখন দেশের জন্য কাজ করতে গিয়ে তাকে বিভিন্ন সময়ে তাকে জেল খাটতে হয়। ঠিক আছে? এক সময় তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে মতবিরোধের কারণে স্বরাজ দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আর হচ্ছে কি, তিনি সবসময় কি ছিলেন, ব্রিটিশ বিরোধী লড়াইকে জোরদার করতে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নিজের মত প্রকাশ করেন। ঠিক আছে? তিনি সবসময় কি হচ্ছেন, ব্রিটিশ বিরোধী যে লড়াই ছিলেন সেটাকে জোরদার করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এক সময় তিনি কি করেন, কংগ্রেস নেতাদের সঙ্গে মতবিরোধের কারণে, কংগ্রেস নেতাদের সাথে তার মতের অমিল হওয়ার কারণে তিনি স্বরাজ দল নামে একটি দল গঠন করেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই স্বরাজ দলের প্রার্থী হিসেবে তিনি 1924 সালে, কত সালে? 1924 সালে। সালগুলি অবশ্যই নোট করবা, খাতা কলম সাথে অবশ্যই নিয়েছো, তারা অবশ্যই সালগুলি নোট করে ফেলো। ঠিক আছে? মতবিরোধের কারণে স্বরাজ দল নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই স্বরাজ দলের প্রার্থী হিসেবে তিনি কী করেন, 1924 সালে কলকাতা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। এই সময় তিনি নারী শিক্ষা, তারপর হচ্ছে বিধবা বিবাহ ইত্যাদির পক্ষে অনেক কাজ করেন। তিনি হচ্ছে নারীদের শিক্ষার জন্য এবং বিধবা নারীদের বিবাহের জন্য তিনি প্রচুর পরিমাণে কাজ করেন। তিনি C.R. দাস নামে ব্যাপকভাবে পরিচিতি ছিলেন। তাহলে স্বরাজ দল যে গঠন করেন 1924 সালে,
তিনি আগে প্রথমে একটা স্বরাজ দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তিনি 1924 সালে কলকাতা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম মেয়র হিসাবেই তিনি কী করে নির্বাচিত হন। এই সময় তিনি নারী শিক্ষা এবং বিধবাদের জন্য বিভিন্ন তাদের পক্ষ হয়ে বিভিন্ন রকমের সে কাজ করেন এবং তিনি C.R. দাস নামেও ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1870 সালে 5ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। কত সালে? 1870 সালে 5ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ভুবনমোহন দাস কলকাতা হাইকোর্টে সলিসিটার ছিলেন এবং মা নিস্তারিণী দেবী ছিলেন গৃহিণী। চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষদের অধিবাস ছিল বর্তমানে এখন যেটাকে বলা হয় মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার তেলিরবাগ গ্রামে। মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার তেলিরবাগ গ্রামে। তোমরা মুন্সিগঞ্জে তারা তো খুবই উৎসাহিত এবং খুবই গর্ববোধ করো যে তোমাদের এই জেলাতেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো একজন বড় বিখ্যাত রাজনৈতিকবিদ, যার অবদানের কারণে ভারত যখন শাসন করেছিলেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার মতো সেই বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী সেই নেতার জন্ম হচ্ছে কি মুন্সিগঞ্জ জেলার লোহজং বা নিস্তারিণী দেবী লোহজং উপজেলার তেলিরবাগ গ্রামে। ঠিক আছে। প্রথম জীবনে তিনি ভবানীপুরে লন্ডন মিশনারি সোসাইটি ইনস্টিটিউশনে শিক্ষা লাভ করেন। 1885 সালে এন্ট্রান্স অর্থ নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে কি এসএসসি পরীক্ষা পাশ করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1890 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার জন্ম হচ্ছে কত সালে? 1870 সালে 5ই নভেম্বর। কোথায়? মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার, ঠিক আছে, তেলিরবাগ গ্রামে। তাহলে আর হচ্ছে 1890 সালে সে স্নাতক ডিগ্রি লাভ করেন। ঠিক আছে। এরপরে ইংল্যান্ডে গিয়ে ইরান টেম্পলেলে যোগদান করেন এবং 1894 সালে ব্যারিস্টার হন। তিনি তার পদবি ছিলেন কি? তিনি মূলত হচ্ছে কি ব্যারিস্টার ছিলেন। একই বছর তিনি ভারতে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। তিনি হচ্ছে বিদেশ থেকে এসে কলকাতায় এসে সে হচ্ছে হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। তিনি 1906 সালে কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হন এবং অসহযোগ আন্দোলনের সময় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অসহযোগ নীতি অনুসরণ করে আদালত বর্জন করেন এবং কলকাতা শহরে বিভিন্ন স্থানে পিকেটিং করেন। তিনি হচ্ছেন কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হয়ে যান 1906 সালে এবং তখন কি করেন? তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা অসহযোগ নীতি অনুসরণ করেন। তখনই তিনি হচ্ছে কি আদালত থেকে বর্জন করে ফেলেন। তিনি যখন আদালত থেকে চলে আসেন কলকাতা শহরে এবং বিভিন্ন স্থানে তিনি পিকেটিং করেন। তারই তত্ত্বাবধানে 1908 সালে বাঙালি রাজনৈতিক নেতা দার্শনিক অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত কারণেই মঞ্চের সম্মুখ সারি নিয়ে আসেন। তারপর হচ্ছে তারই তত্ত্বাবধানে 1923 সালে ফরওয়ার্ড এবং লিবার্টি নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়। 1923 সালে যখনই আসবে যে ফরওয়ার্ড এবং লিবার্টি নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়, কত সালে? তখন আসবে যে এটা 1923 সালে। এটা কার তত্ত্বাবধানে হয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তত্ত্বাবধানে হয়। ঠিক আছে। তাহলে কত সালে? 1923 সালে দুটি পত্রিকা প্রকাশিত হয় এবং তার সম্পাদিত নারায়ণ পত্রিকা স্বদেশের মর্মবাণী প্রচার করতে থাকেন। স্বদেশের মর্মবাণী প্রচার করতেন। তারই হচ্ছে নাম সম্পাদিত কি? নারায়ণ পত্রিকা। হ্যাঁ। 1924 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মুখপাত্র মিউনিসিপ্যাল গ্রেজেট প্রতিষ্ঠিত করেন। 1924 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মুখপাত্র মিউনিসিপ্যাল গ্রেজেট প্রতিষ্ঠা করেন। 1925 সালের 16ই জুন মাত্র 55 বছর বয়সে কবি, সাংবাদিক ও রাজনৈতিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে মারা যান। একই খুব অল্প সময়ের মধ্যে মাত্র 55 বছর বয়সেই তিনি 1925 সালের মাত্র 55 বছর বয়সেই তিনি সাংবাদিক, কবি, রাজনীতিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে মারা যান। তার জন্ম হচ্ছে 1870 সালে 5ই নভেম্বর। ভালো করে খেয়াল রাখো, তার স্বরাজ দল গঠন করা 1924 সালে। 1923 সালে তিনি ফরওয়ার্ড এবং লিবার্টি নামে দুটি পত্রিকা প্রকাশ করা হয় এবং 1925 সালের 16ই জুন তিনি
মাত্র 55 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে মনে আছে কি 1970 সালের 5ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। এখন যেটা বর্তমানে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, কলকাতা জন্মগ্রহণ করেন। আর হচ্ছে তার আদি নিবাস ছিল বা পূর্বপুরুষ বা আদি নিবাস ছিলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার তেলেরবাগ গ্রামে। 1985 সালে তিনি এন্টার পাস করেন। 1994 সালে তিনি ব্যারিস্টার হন। 1990 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর হচ্ছে 1924 সালে তিনি স্বরাজ দল গঠন করেন। 1923 সালে তিনি ফরওয়ার্ড ও লিবার্টি নামে দুটি পত্রিকা প্রকাশিত করেন এবং 1925 সালে 16 জুন তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে দার্জিলিংয়ে। মনে থাকবে অবদানসমূহ। আমরা এখন পড়বো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদানসমূহ। ঠিক আছে, অবদানসমূহ হচ্ছে আইনি লড়াইয়ের মাধ্যমে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদেরকে ব্রিটিশদের অত্যাচার, নির্যাতন ও জেল জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য, দেখো আইনি লড়াইয়ের মাধ্যমে ও পেশাগত যেহেতু ব্যারিস্টার, আইনি লড়াইয়ের মাধ্যমে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, তিনি ছিলেন দেশের প্রতি দরদি, যার ফলে তাকে দেশবন্ধু নামে জনসাধারণ তাকে দেশবন্ধু নামেই পরিচিতি বেশি লাভ করেন এবং CR দাস নামেও তার ব্যাপকভাবে পরিচিতি ছিলেন। তারপর রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের ব্রিটিশদের অত্যাচার, নির্যাতন ও জেল জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য তিনি চিত্তরঞ্জন দাস প্রথম কাজ। আর তার দ্বিতীয় কাজ ছিল সরাসরি স্বদেশী রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত থাকা এবং পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য কাজ করা। তার দুটো প্রধান লক্ষ্য ছিল, দুটো প্রধান কাজ ছিল। একটা হচ্ছে আইনি লড়াইয়ের মাধ্যমে, প্রথমত কাজ ছিল আইনি লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী নির্যাতন, অত্যাচার, জেল জুলুমের হাত থেকে তাদেরকে রক্ষা করা। আর দ্বিতীয় কাজ ছিলেন, যেহেতু তিনি সরাসরি স্বদেশী রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত থাকা, স্বদেশী মানে নিজের দেশের প্রতি স্বদেশী রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত থাকা পরাধীন ভারতকে স্বাধীন করার জন্যই কাজ করেন। 1919 সালে 13 এপ্রিল 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ব্রিটিশ সরকার নির্মম হত্যাকাণ্ড চালান। এই হত্যাকাণ্ডে 379 জন নিহত এবং প্রায় 1100 জন আহত হয়েছিলেন। ভালো করে খেয়াল করো, কত সালে? 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে তিনি ব্রিটিশ সরকারের নির্মম হত্যাকাণ্ড চালান। এই হত্যাকাণ্ডে 379 জন নিহত হন এবং 1100 জন আহত হন। ইতিহাসে এটাই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। ইতিহাসে এটাই হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ নামে পরিচিত। কত সালে? 1919 সালে। ইতিহাসে এটা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ নামে পরিচিত, হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে 1920 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তিনি আইন পেশা ত্যাগ করেন, দেশ সেবার আত্মনিয়োগ করেন। দেখো ভালো করে খেয়াল করো, 1920 সালের মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে, মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন ডাক দেন, তার ডাকে সাড়া দিয়ে তিনি আইন পেশায় ত্যাগ করে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এজন্য ভারতবর্ষের জনগণ কর্তৃক তিনি দেশবন্ধু উপাধিতে ভূষিত হন। 1920 সালে তিনি হচ্ছে কি আইনি পেশা ছেড়ে দিয়ে মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে, অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তিনি দেশের জন্য সক্রিয়ভাবে সেই আন্দোলনে কাজ করেন। এই জন্যই ভারতবর্ষের জনগণ তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন। তারপর হচ্ছে দেখো স্বরাজ দল গঠন, তার অবদানগুলির মধ্যে দেখো স্বরাজ দল গঠন। তারপরে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে গান্ধীজি গ্রেপ্তার হওয়ার পর কংগ্রেসের কর্মসূচি পরিচালনার দায়িত্ব পড়ে অন্যান্য নেতাদের উপর। ভালো করে খেয়াল করো, স্বরাজ দল গঠন। অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে গান্ধীজি গ্রেপ্তার হওয়ার পর কংগ্রেসের কর্মসূচি পরিচালনার দায়িত্ব পড়ে অন্যান্য নেতাদের উপর। আর এই কর্মসূচি নির্ধারণ করা নিয়েই কংগ্রেসের জন্য অন্য নেতৃবৃন্দদের সাথে তার মতবিরোধ দেখা দেয়। কারণ যেহেতু অসহযোগ আন্দোলন হয়, গান্ধীজি গ্রেপ্তার হয়ে যায়, তখন কংগ্রেসের কার্যক্রমগুলি পরিচালনা করার জন্য দায়িত্ব পড়ে অন্যান্য নেতাদের উপর। আর এই নিয়ে তার সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে তার সাথে মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে তিনি কংগ্রেস সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ করেন। তিনি কংগ্রেসের সভাপতির পদ ছিলেন এবং 1923 সালের নির্বাচনের পূর্বেই 1922 সালে 31 ডিসেম্বর তিনি গড়ায় কংগ্রেস খিলাফত স্বরাজ দল গঠন করেন।
1923 সালের নির্বাচনের পূর্বে 1923 সালের নির্বাচনের পূর্বে তিনি 1922 সালের 31শে ডিসেম্বর তিনি গড়াই কংগ্রেস খিলাফত স্বরাজ দল গঠন করেন, যা সংক্ষেপে স্বরাজ পার্টি নামে পরিচিত। কত সালে? 1923 সালে। 1923 সালে। আর তিনি হচ্ছে 1924 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি প্রথম মেয়র হন। 1923 সালে নির্বাচনের পূর্বেই তিনি 1922 সালের দিকে 31 ডিসেম্বর দিকে প্রায় গড়ায় কংগ্রেস খিলাফতের স্বরাজ দল গঠন করেন, যা সংক্ষেপে স্বরাজ পার্টি নামে পরিচিত। তার সাথে ছিলেন মতিলাল নেহেরু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তরুণ হোসেন সরওয়ার্দী ও যুগান্তর দলের বিপ্লবীরা। দল গঠনের চিত্তরঞ্জন দাসের ঘোষণা করে যে এর মূল লক্ষ্য স্বরাজ অর্জন। দল গঠন করেন এবং গঠনকালে তিনি ঘোষণা করেন যে এই দলটা গঠন করার মূল লক্ষ্যই হচ্ছে স্বরাজ কি অর্জন, স্বরাজ অর্জন। 1923 সালে বঙ্গীয় আইনসভা নির্বাচনে স্বরাজ পার্টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ঠিক আছে, স্বরাজ দল উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেন। প্রাদেশিক পরিষদের 139টি আসনের মধ্যে 46টি আসন লাভ করে স্বরাজ দল একক সংখ্যাগরিষ্ঠতার দলে পরিণত হয়। প্রাদেশিক পরিষদে 139টি আসনের মধ্যে কতটি? 139 আসনের মধ্যে 46টি আসন লাভ করে স্বরাজ দল কী করেন? সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হন। দেশবন্ধু তাহলে কত সালে নির্বাচনটা হয়? 1923 সালে হয়। এখন তিনি হচ্ছে প্রাদেশিক পরিষদের 139টি আসন থাকেন, এর মধ্যে 46টি আসন পেয়ে রাজনৈতিক প্রাদেশিক দর্শন বা মতাদর্শ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা স্বরাজ দল কী করেন? আসন লাভ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন বা মতদর্শনে বিশ্বাসী ছিলেন। এইভাবে দেখো, রাজনৈতিক দর্শন বা মতাদর্শনটা দেখো। স্বরাজ অর্জনের জন্য আন্দোলন অপরিহার্য। তিনি হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক দর্শন ও দর্শন বা মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সেটা হচ্ছে দেখো, স্বরাজ অর্জনের জন্য আন্দোলন অপরিহার্য। এই আন্দোলন হতে হবে অহিংস্র ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। ব্রিটিশ শাসনের চূড়ান্ত বিরোধিতাকরণ এবং জাতীয়তাবাদ বিশ্বশান্তির সোপান। জাতীয়তাবাদ ও বিশ্বশান্তির মধ্যে কোনো সংঘাত থাকতে পারে না। প্রশাসনিক দর্শনটা দেখো, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংসদীয় দায়িত্বশীল সরকার ব্যবস্থা করা, যথাসম্ভব প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা, বহুদলীয় সংসদীয় গণতন্ত্র সরকার ব্যবস্থার জন্য অপরিহার্য। একটি লিখিত সংবিধানের রাজনৈতিক দলের স্বীকৃতি থাকা বাঞ্ছনীয়। তাহলে তার কি ছিল? রাজনৈতিক দর্শন এবং প্রশাসনিক দর্শনে তার মতামতগুলি ছিল। ঠিক আছে, এখন হচ্ছে বেঙ্গল প্যাক্ট ও হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের ভূমিকা। বেঙ্গল প্যাক্ট ও হিন্দু মুসলিম ঐক্য, ওর একটা কোশ্চেন আছে, রাজনৈতিক অবদান এবং হিন্দু মুসলিম ঐক্যের জন্য প্রশ্নটা আসতে পারে যে রাজনৈতিক তার অবদান সমূহ লেখো বা হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান সমূহ উল্লেখ করো। তাহলে তোমরা লিখবা, কারণ তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হিন্দু মুসলমানদের বাংলা তথা ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্পর্ক উন্নয়ন এবং বেঙ্গল প্যাক্ট স্থাপনের ক্ষেত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে ভূমিকা রাখেন তা অবিস্মরণীয়। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ হিসেবে বুঝতে পারেন যে বাংলার মুসলমানদের দাবি দেওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। দেখো, আবার ভালো করে খেয়াল করো, যখনই আসবে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রাজনৈতিক অবদান সমূহ তখন ওইটা লিখবা। আর হচ্ছে যখনই আসবে যে হিন্দু মুসলমানদের জন্য ঐক্য স্থাপনের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকাটুকু আলাদা করা, কারণ বাংলা তথা ভারতবর্ষের হিন্দু মুসলমান সম্পর্ক উন্নয়ন এবং বেঙ্গল প্যাক্ট স্থাপনের ক্ষেত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা ছিল অবিস্মরণীয়। কারণ চিত্তরঞ্জন দাস একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ হিসেবে তিনি বুঝতে পারলেন যে মুসলমানদের মধ্যে বাংলার মুসলমানদের দাবি দেওয়া আদায় করতে হলে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। মুসলমানদের দাবি দেওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উদার দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বাংলার মুসলিম নেতা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ তার সাথে সহযোগিতা করেন, কারণ তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে ভারতের স্বাধীনতা অর্জন করতে হলে অবশ্যই বাংলার মুসলমানদের তাদের দাবি দেওয়া উপেক্ষা করে তাদের ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তার সাথে হাত মিলিয়ে তার সাথে সহযোগিতা করেন সে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীও তার সাথে
সহযোগিতার হাত প্রসারিত করেন। তারা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদীর্ঘ করার লক্ষ্যে দীর্ঘ আলাপ আলোচনার পর একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেন। এই চুক্তি ইতিহাসে বেঙ্গল প্যাক্ট চুক্তি নামে আখ্যায়িত করা হয়। কত সালে? 1923 সালে 16 ডিসেম্বর স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেন। কারণ যদি বলা হয় যে আবার আবার এইটাও আসতে পারে যে বেঙ্গল প্যাক্ট চুক্তিটা কী, কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভেবেছিলেন যে ভারতের স্বাধীনতাকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে বাংলা মুসলমানদের দাবি দেওয়াকে উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তার সাথে তার এই দৃষ্টিভঙ্গির সাথে, তার এই উদার দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করে শের বাংলাকে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, ঠিক আছে, এবং তাদের সাথে বিভিন্ন রকমের সংকীর্ণতা উঠতে উঠে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার বন্ধনকে, হিন্দু মুসলমানদের সম্পর্ককে সুদীর্ঘ করার লক্ষ্যে তারা আলাপ আলোচনা করে এবং দীর্ঘ আলাপ আলোচনা করে একটি ঐতিহাসিক চুক্তিতে সম্পাদিত হয়, যা ইতিহাসে বেঙ্গল প্যাক্ট চুক্তি নামে সম্পাদিত হয়। এটাই ইতিহাসে বেঙ্গল প্যাক্ট চুক্তি নামে সম্পাদিত, কারণ এটা মূলত ছিল হিন্দু আর মুসলমানদের ঐক্য স্থাপন করা, তাদের মধ্যে এটা সুদীর্ঘ একটা সম্পর্ক তৈরি করা। 1923 সালের 16 ডিসেম্বর স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেন। বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য শর্তাবলী ছিল, দেখো প্রত্যেকটা কাজেরই কিছু কিছু উদ্দেশ্য থাকে। এই বেঙ্গল প্যাক্টের একটি চুক্তির একটা কিছু উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কি, দেখো বাংলার যখন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে তখন হিন্দু মুসলমান চুক্তির শর্ত অনুযায়ী নিজ নিজ অধিকার পাবে। বাংলায় যখন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে তখন হিন্দু মুসলমান চুক্তি শর্ত অনুযায়ী নিজ নিজ অধিকার পাবে। অবিভক্ত বাংলার আইন পরিষদের নির্বাচন মুসলমানগণ জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব লাভ করবে। মুসলমানদের জন্য শতকরা 60% সরকারি চাকরির পদ সংরক্ষিত থাকবে যতদিন না সমতা রক্ষা করা হয়। মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা চালু থাকবে। ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যগুলি দেখেছো এবং শর্তগুলি জেনেছো, শর্তগুলি খেয়াল রাখবা। আসতে পারে বেঙ্গল প্যাক্টের শর্তগুলি কী ছিল। 1. দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অসামান্য ব্যক্তিত্বের অধিকারী উদারপন্থী মহান রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন ভারতের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের সংগ্রামে এক তাৎপর্যপূর্ণ অবদান রাখেন। হিন্দু মুসলিম ঐক্য ও ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট সম্পাদনে তিনি যে ভূমিকা পালন করেন তাকে ইতিহাসে অমর করে রেখেছেন। তিনি কংগ্রেসের উগ্রপন্থী নেতাদের সাথে উদারনৈতিক আদর্শের প্রশ্নে আপোষ করেননি, বরং তিনি তার সুস্থ সর্বজনীন রাজনৈতিক দর্শন নিয়ে সামনে এগিয়ে গেছেন। তিনি নিজেকে বাঙালি হিসেবে পরিচিতিতে গর্ববোধ করতেন। তাই তিনি বলেছিলেন, নিজেকে আমি বাঙালি বলতে এক অনিবঞ্চনীয় গর্ব অনুভব করি। বাঙালির একটা নিজস্ব সাধনা আছে, স্বাস্থ্য আছে, ধর্ম কর্ম আছে, বীরত্ব আছে, ইতিহাস আছে এবং ভবিষ্যৎ আছে। বাঙালিকে ঘৃণা করে সে আমার বাংলাকে জানে না। বাংলাকে যে ঘৃণা করে সে আমার বাংলাকে জানে না, কারণ নিজের বাংলাকে নিয়ে সে গর্ববোধ করতেন। সে মনে করে বাঙালির জন্য বাঙালির একটা নিজস্ব সাধন আছে, অস্তিত্ব আছে, নিজের একটা স্বাস্থ্য আছে, ধর্ম আছে, কর্ম আছে, বীরত্ব আছে, ইতিহাস আছে এবং ভবিষ্যৎ আছে। বাঙালির একটি ইতিহাস আছে, ভবিষ্যৎ আছে। বাঙালিকে যে ঘৃণা করে সে আমার বাংলাকে জানে না। তাহলে আমরা আজকে কি পড়েছিলাম? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান, রাজনৈতিক অবদান পড়েছিলাম এবং হিন্দু ও মুসলমানদের ক্ষেত্রে যে ঐক্য স্থাপন করেছিলেন, যে চুক্তিটা করেছিলেন বেঙ্গল প্যাক্ট চুক্তি নামে যেটা পরিচিত ছিল, যে চুক্তিটা করেছিলেন হিন্দু মুসলমান ঐক্য স্থাপনের জন্য, সুদৃঢ় করার জন্য, সেটা আমরা পড়লাম। তাহলে যখনই আমাদের কোশ্চেনগুলো আসবো আমরা ক্লিয়ার যে রাজনৈতিক অবদান আমরা আলাদা লিখবো, যখন বেঙ্গল প্যাক্ট হবে তখন আমরা আলাদা লিখবো, যখন হিন্দু মুসলমান ঐক্য যখন আসবে তখন আমরা সম্পূর্ণটা লিখবো, তার উদ্দেশ্য সমূহ লিখবো, তার শর্তগুলো লিখবো, তার অবদানগুলি লিখবো, তার হিন্দু মুসলমান ঐক্য স্থাপনের যে কাহিনীটা সেটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম কি, আমাদের শর্ট সিলেবাসের 27 নংটা আমরা পড়ে ফেললাম। আর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলি করতে হবে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে আসবে জুন জুলাই আগস্টের, এর মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা সিলেবাস আমরা তোমাদের শেষ করে দেবো। তারপরেও আমি তোমাদেরকে আমি বলছি নিয়মিতভাবে যে ক্লাস যখন করছো তখন অবশ্যই কমেন্টস ইনবক্সে তোমরা অবশ্যই কমেন্টস লেখো। আমরা কমেন্টসগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে আমার স্টুডেন্টদের আরও কতটুকু জায়গা গ্যাপ আছে, আমরা পড়ে যাচ্ছি। কারণ যেহেতু তোমাদেরকে আমরা সরাসরি এখন দেখতে পাচ্ছি না, ক্লাস করতে পারছি না, সরাসরি শুনতে পারছি না যে ম্যাম এই জায়গাটা আরেকবার বলেন, যেহেতু পারছি না সেহেতু তোমরা যদি যখন আমরা ইনবক্সে যখন তোমরা মেসেজ করবা, কমেন্টসগুলি করবা যে ম্যাডাম এই সমস্যাটা আছে, তখন আমরা এটা আবার রিপিট করব। তোমাদের ভালোর জন্য আমাদের ক্লাস নাও, তোমাদের ভালো উপকার হোক, তোমাদের রেজাল্ট ভালো হোক, সেই সুবিধার্থের জন্য আমাদের এই কষ্ট। আমাদের কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা নিয়মিত ক্লাস করবা,
কলেজে যোগাযোগ করবা, ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবা এবং কন্টিনিউ কলেজের সাথে তোমাদের একটা ভালো একটা যোগাযোগ থাকবে, ঠিক আছে? যাই হোক, আমি আশা করি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা ক্লাস দেখছো, ক্লাস করবা, কলেজের সাথে যোগাযোগ রাখবা, ক্লাস টিচারের সাথে যোগাযোগ রাখবা, এই আশা ব্যক্ত করে আজকে আমার ক্লাসগুলো আমি শেষ করছি। অবশ্যই যে ক্লাসটা দেওয়া হয়েছে অবশ্যই তোমরা বাসায় এটা রিভিশন করবা এবং যখনই সমস্যা বোধ করবা তখনই মিসকে ইনবক্স করবা, মিসকে ফোন দেবা, মিসকে SMS করবা। তোমাদের সাথে আমার অলরেডি একটা গ্রুপ খোলা হয়ে আছে, যখনই সমস্যা বোধ করবা তখন তুমি গ্রুপে আমাকে নক করবা, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসের আচ্ছা এক পর্যন্ত তোমরা অবশ্যই সবার জন্য দোয়া রইলো, তোমরা সবাই ভালো থেকো, মিসের জন্য দোয়া করো যাতে মিসও যাতে অবশ্যই ভালো থাকলে তোমাদের জন্য ভালো করে ক্লাস দিতে পারবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।